নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, মাননীয় সদস্যবৃন্দ ওনাকে বলতে দেন। মাননীয় সদস্যবৃন্দ, অর্ডার। আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি শেষ করুন, কষ্ট পাইতেছেন, বক্তব্য শেষ করুন। আমি আবারও বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। দুই, তাহলে আমি আপনাদেরকে বলি, মাননীয় সদস্যবৃন্দ, আমি এক সেকেন্ড। মাননীয় সদস্য ফজলুর রহমান, বসেন। আমি আপনাদেরকে, এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন, প্রত্যেকেরই এখানে মাননীয় সদস্যবৃন্দ দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ বসুন প্লিজ। বসুন মাননীয় সদস্যবৃন্দ, বসুন। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় বিরোধী দলের নেতা, আমি বলি তারপরে আপনি বলেন। মাননীয় সদস্যবৃন্দ, এটি আপনারা সবাই, মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি বসুন, আপনি বসুন, আপনার সুযোগ দেওয়া হবে বক্তব্য শেষ করার জন্য। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সবাই আপনারা নির্বাচিত সদস্য, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত সদস্য। আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিওর বইটা একটু পড়েন। যদি এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। মোহাম্মদ ফজলুর রহমান, মাননীয় সদস্য, কিশোরগঞ্জ ৪, আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বক্তব্য দিতে ওঠার আগেই আপনি বিশেষ কারণে আমাকে বসিয়ে দিলেন, যৌক্তিক কারণে, কিন্তু এরপরেই হাউস যা হলো, এখন আমার বক্তব্য কি হবে আমি বুঝতে পারছি না, কারণ আমার মনটা খুব ভালো নেই মাননীয় স্পিকার, আমার গলাটাও ভালো না, কারণ গতকাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। হাওর অঞ্চলে যে বৃষ্টি হচ্ছে, যে শিলাবৃষ্টি হচ্ছে, হাওর অঞ্চলের সমস্ত ফসল তলিয়ে যাচ্ছে। একটা মাত্র ফসল 12 মাস মানুষকে
অন্যের উপরে, অন্য এলাকার উপরে নির্ভর করে থাকতে হবে তাদের পেটের ভাত পরনের কাপড়ের জন্য। আমি এই ব্যাপারে আমাদের নেতা, সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রীদের কাছে অনুরোধ করছি, হাওড় অঞ্চলকে দয়া করে এবার বাঁচান। এবং প্রথমেই আমি প্রস্তাব করে নিলাম, হাওড় অঞ্চলকে সঠিকভাবে বাঁচাতে হলে 35টি জেলা নিয়ে একটি হাওড় মন্ত্রণালয় করতে হবে। এবং এই দাবি করে আমি আমার মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তব্য শুরু করছি। আমি প্রথমেই শ্রদ্ধা জানাই মহান নেতা, মুক্তিযুদ্ধের ঘোষণা দানকারী, তৎকালীন মেজর, পরবর্তী সময়ের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি, আমি শ্রদ্ধা জানাই মহান নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যার আহ্বানে এবং যার কারণে আমি আজকে বিএনপি করি। তিনি আজকে নাই, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আমি বক্তব্যের আগেই আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে উদ্দেশ্য করেই বলবো, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলায় দেখা যায় বিকালটা কেমন যাবে। আমাদের প্রধানমন্ত্রী এই দেশের জন্য, এই দেশের উন্নয়নের জন্য প্রথম থেকেই যে কর্মসূচি নিয়ে কাজ করছেন, কালকেও যশোর থেকে উলসি খাল খনন করে তিনি এসেছেন। আমার বিশ্বাস এই দেশের মানুষের দুর্ভাগ্য দূর করে বাংলার পূর্বাকাশে নতুন সূর্য উঠবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের উপরে আমার মিক্সড ধারণা আছে। আমার প্রথমেই বলতে হবে, সেই সত্য যা রচিবে তুমি, যা ঘটে তা সত্য নয়, কবি তব মনভূমির, রামের জন্মস্থান অযোধ্যার চেয়েও সত্য, যেন বাল্মীকির কবিতা। কারণ হলো, মাননীয় রাষ্ট্রপতি যা যা বলেছেন, আমি প্রথমেই বলি 2, 3 এবং 4 নম্বর প্যারা। 2 নম্বর প্যারায় মুক্তিযুদ্ধকে উনি যেভাবে বলেছেন সঠিক বলেছেন, কিন্তু আরো বিস্তারিত হলে আমাদের প্রধানমন্ত্রী যেমন বলেন যে মুক্তিযুদ্ধকে মহিয়ান করতে হবে, মুক্তিযুদ্ধ আরো মহিমান্বিত হতো আরেকটু ইলাবোরেট করে লেখলে। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস মহাসমুদ্রের চেয়েও গভীর ইতিহাস। আমি আজকে আপনার কাছে বলবো 3-4 প্যারায় মুক্তিযোদ্ধাকে যেভাবে 5ই আগস্টের সঙ্গে যোদ্ধাদের সঙ্গে তুলনা করা হয়েছে, 5ই আগস্টের যোদ্ধাদেরকে আমি ছোট করে দেখি না। তাদের যারা শহীদ হয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ আমি ছিলাম 5ই আগস্টে, তার আগে 10 বছর যাবত, যেদিন থেকে আমি বলা শুরু করেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, সেই দিন থেকে 10টি বছর নিরন্তর আমি যুদ্ধ করেছি। আমি আমার যেদিন সর্বশেষ 28শে অক্টোবর নয়াপল্টনের মাঠ থেকে 10 লক্ষ লোকের মিছিলটাকে ফ্যাসিস্টরা ভেঙে দিল, অনেকেই জেলে চলে গেলেন, অনেকেই পলাতক ছিলেন, হাজার হাজার নেতা কর্মীর নামে যেদিন যুদ্ধ হলো, সেদিন আমি বললাম যে আমি সংসপ্তকের ভূমিকা পালন করব, জয় অথবা মৃত্যু। আমি হাসিনা সরকারের বিরুদ্ধে সবকিছু করব। স্ত্রীকে বললাম তুমি বিধবা হতে পারো, সন্তানদেরকে বললাম তোমরা এতিম হতে পারো, কিন্তু শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমার যুদ্ধ চলবে। এবং আমি বোধহয় একমাত্র ব্যক্তি যে 4 আগস্ট দুপুর 1টার সময় বলেছিলাম যে আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে, কারণ তার সরকার উত্তর সিরানা হয়ে গেছে, এবং 23 ঘন্টার মধ্যে শেখ হাসিনার সরকার চলে গিয়েছিল। আমি সেই আন্দোলনে ছিলাম। বলতে পারেন মিছিলে ছিলেন না, আমি মিছিলে ছিলাম না আপনাদের মতো, কারণ আমার বয়স 23 বছর ছিল, তখন আমি এরশাদ বিরোধী মিছিলের প্রধান নেতা ছিলাম আমি। কিন্তু এখন আমার বয়স 78 বছর, আমার ছেলে ব্যারিস্টার 5 বছর আগে, আমার ছেলে ইঞ্জিনিয়ার 10 বছর আগে, তারা 5 দিন পর্যন্ত বাসায় আসেনি, তারা মিছিলে গিয়েছিল, তারা কেউ বাসায় আসেনি। কাছে আগস্ট মাসকে আমিও খুব ছোট করে দেখি না, তবে কোনো কারণে আগস্ট কোনো বিপ্লব নয়, আগস্ট হলো গণ অভ্যুত্থান।
সেই গণ অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। কারণ মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন, হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের তুলনা করা ঠিক তেমনি। আমি আজকে খুব পরিষ্কারভাবে বলতে চাই, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রাম একদিনে বাঙালি জাতির হয় নাই। ওই কালকে আমাদের ভাই, আমার এক ভাই ব্যারিস্টার নৌসাদ জমির পাল বংশের কথা বলেছিল, যে পাল বংশ আজ থেকে প্রায় 1000 বছর আগে, 2000 বছর, 1000 বছর আগে বগুড়ার মহাস্থানগড় পুণ্ড্রবর্ধনের রাজধানী স্থাপন করে বাঙালির যে শাসন শুরু করেছিল, তারপরে সেন শাসন থেকে ধরে সর্বশেষ মুঘল শাসনের পরে যখন 1757 সনে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন মানুষ জর্জরিত হয়েছিল, 1770 সন যাকে বলা হয় 74-এর মন্বন্তর, সেই সময়ে যখন বাংলার 1/3 লোক না খেয়ে মরেছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন বাংলার মায়েরা কেঁদে কেঁদে ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। সেই যে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধে বাংলার মানুষ প্রথম নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্বের মাধ্যমেই আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমি আজকে আপনাদেরকে বলি, 2005 সন থেকে ধরে 8 সনে ক্ষুদিরাম মের ফাঁসি, যে ফাঁসিতে গান হয় বাংলায় আজও একবার বিদায় দেমা ঘুরে আসি, সেই প্রফুল্ল চাকির ফাঁসি, এই যে যুদ্ধ, তারপরে চিত্তরঞ্জন দাস, এরপরে 190 বছর পরে একজন বাঙালি মুসলমানের সন্তান, বাড়ি তার বরিশাল, সিরাজউদ্দৌলার পরে প্রথম বাংলার সিংহাসনে বসলো। ওই দিন দেখলাম 2 জন মন্ত্রী সাহেব বললেন উনি মুখ্যমন্ত্রী। 1937 সনে যখন শেরে বাংলার সিংহাসনে বসেছিলেন, তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন। সেই শেরে বাংলা ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, দেশ থেকে দেশান্তরে গিয়ে সুভাষ বোস, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুরেরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি স্থাপন করেছিল। সেই ভিত্তির উপরে দাঁড়িয়েই 1971 সনে আমাদের নেতা সেই শহীদ জিয়াউর রহমান বলেছিলেন প্রথম নিজের নামে, আই শহীদ জিয়া, আই মেজর জিয়া ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথম নিজের নামে, পরে বঙ্গবন্ধুর নামে। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। আপনি যে এখানে বসে আছেন, আপনি যে সালুটি করে যুদ্ধ করেছিলেন 4 দিন, কত লোক মারা গিয়েছে, কত সন্তান শহীদ হয়েছে, একটা বন্দুকের আওয়াজ, একটা কামানের আওয়াজ সিলেটে হয়েছে, আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। আখাউড়াতে সেই নদীতে যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খালেদ মুশাররফ, হায়দারেরা, সেই শব্দ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে, সেই শব্দ আমি শুনেছি। ওই যে ধানোয়া কামালপুরে কর্নেল তাহেররা যুদ্ধ করেছে, সেই যুদ্ধের সংবাদ শব্দ আমি কিশোরগঞ্জ থেকে শুনেছি। 11টা সেক্টর ছিল, 1 নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, 2 নম্বর খালেদ মুশাররফ। জিয়াউর রহমান যখন ব্রিগেড কমান্ডার হলেন, তখন কমান্ডার হলেন সেইখানে। ওই ফেনীর যুদ্ধ, জাফর ইমামদের আজকে যাই করুক তারা, বিলুনিয়ার যুদ্ধ তো আমরা বলবো না। 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ হায়দার, 3 নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহ, 4 নম্বর সিআর দত্ত, 5 নম্বর মীর শৌকত আলী, 6 নম্বর MK বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর MA মঞ্জুর, 9 নম্বর MA জলিল, এবং সর্বশেষ 11 নম্বর হইল কর্নেল তাহের, যার পা চলে গিয়েছিল। সেই যুদ্ধ, যে যুদ্ধে সারা পৃথিবী জড়িত ছিল, যে যুদ্ধে ইন্ডিয়া 3রা ডিসেম্বর 1971 সনে আমাদেরকে সহযোগী করার জন্য অংশগ্রহণ করেছিল, এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে, এবং যে ইন্ডিয়া আমাদের দেশের স্বাধীনতার জন্য বঙ্গোপসাগরে যে 7ম নৌবহর এসেছিল, আমেরিকার বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল, আমাদের জন্য সোভিয়েত ইউনিয়ন বদস 3টা ভেটো দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল।
সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 5ই আগস্টের পরে কি হলো? আমাকে একটু 5ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন। এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই। সব কিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। তারা বলেছিল কোন মুক্তিযুদ্ধ হয় নাই, 47-এর যুদ্ধ হয়েছে, আর 24-এর যুদ্ধ হয়েছে, আর 71-এ গন্ডগোল হয়েছে। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি